এই সরকারের যে পারফরমেন্স মূল্যায়নের ক্ষেত্রে আমাকে প্রথমেই দেখতে হবে যে এই সরকারটি আসলে কি। এই সরকারটি একটা স্বাভাবিক অবস্থায় সরকার হিসেবে আসে নাই। এই সরকারের যারা রাজনীতিবিদ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে। তিনটি নির্বাচনের দুইটি নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে নির্বাচন ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে না সেই যুক্তির ভিত্তিতে। আরেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল, সেখানে তারা প্রতারিত হয়েছে। এখানে তারপর একটি গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যে সরকার পুরো সিস্টেমটাকে আপনার গণতান্ত্রিক এবং আহ নাগরিক অধিকার বান্ধব করার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটির সমন্বয়ে কিছু কমিশন করে একটি জাতীয় ঐক্যমত্য করে এই সরকারের কাছে দিয়ে গিয়েছে। তো এইটা যদি হয় এই সরকারের আপনার কার্যপ্রণালী কার্যবিধি, তো সেই হিসাবে প্রথমেই এই সরকার যেই জায়গাটা মিস করেছে অথবা যেই জায়গাটায় হাত দেয় না সেটা হলো এই যে বিশেষ বাস্তবতা সরকার এসেছে, তার যেই কারণে সে বিগত দিনগুলোতে নির্বাচনে অংশগ্রহণ করেনি। যে সিস্টেমের প্রতি তার অনাস্থা ছিল, যে ব্যবস্থা যে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সে সুবিচার পাচ্ছে না বলে সেই ব্যবস্থার প্রতি তার অনাস্থা ছিল, সেই কাজটা যেই কনসেনসাসের মাধ্যমে তার হাতে দেওয়া হয়েছে সে কিন্তু সেই জায়গায় হাত দেয় নাই। সে যে জায়গায় করেছে সেটা হলো যে যেই জায়গায় বিগত সরকার রেখে গিয়েছে সেই জায়গা থেকে শুরু করেছে। তার মানে মাঝখানে যে একটা গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের সাধারণ জনগণ রাগে ক্ষোভে যে একটি সরকারের পতন ঘটালো, সেই পতন ঘটানোর পর যে নতুন কার্যবিধি তার সাথে হাজির হয়েছে সেটাতে সে হাত দেয় নাই। তো আমি প্রথমেই বলবো যে তাহলে সরকার তার যে কর্তব্য বলে যেটাকে মনে করেছে আর জনগণ যেই দায়িত্ব তাকে দিয়েছে, এইটার মধ্যে প্রথমে একটা ফারাক তৈরি হয়েছে। আমার হিসাবে হলো যে এই সরকার যে জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছে বিশেষ দায়িত্ব, সেই বিশেষ দায়িত্বটাকে প্রথমে অস্বীকার করেছে। দ্বিতীয়ত হলো তখন তাহলে কি হলো, সে তখন তার সাধারণ দায়িত্বে চলে আসলো, একেবারে আপনার বিজনেস অ্যাজ ইউজুয়াল। তো বিজনেস অ্যাজ ইউজুয়াল এটা অন্তর্বর্তীকালীন সরকারও থাকলে করবে, এখানে যদি সেনা শাসন থাকে তার তাহলেও করবে, আবার গণতান্ত্রিক শাসন থাকলেও কিছু বিষয় করবে। এই বিষয়গুলো খুব স্বাভাবিক। তো এই বিষয়গুলোর উপর যদি আপনি আমাকে পারফরমেন্স বিচার করতে বলেন, তাহলে আমি বলবো যে এই বিষয়গুলো পারফরমেন্স এই বিষয়ের উপর এই সরকারের বর্তমান পারফরমেন্স নির্ধারণ করা খুবই কঠিন হবে। কারণ হলো যে যদি এই বিষয়গুলোর উপরে নির্ভর করে সরকার সফল হয় ব্যর্থ হয়, তাহলে আপনার যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত আপনার গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, জনগণের ক্ষোভ ছিল, বিস্ফোরণ ছিল, সেই সরকারের যে মৌলিক জায়গায় যে একটা ব্যর্থতা ছিল, যে প্রতিষ্ঠানগুলো আস্থা ফিরিয়ে আনা, তারপর নির্বাচন ব্যবস্থার একটা মিনিমাম একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে আসা, সেই জায়গায় তো আসলে এই সরকারও তেমন কোনো উন্নয়নে হাত দিচ্ছে না। তো আমি বলবো আমি এই সরকারের প্রথম যেই 180 দিনের পারফরমেন্সে আমি একজন নাগরিক হিসেবে ক্ষুব্ধ। আমি মনে করি সরকারের উচিত এই নৈমিত্তিক কাজ বিজনেস অ্যাজ ইউজুয়াল পারফরমেন্সের পাশাপাশি তাকে যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ দায়িত্বে সে মনোযোগ দিবে। কিছুটা ইতিমধ্যে তুষার ভাই বলেছেন, তুষার ভাই এটাকে ভেঙে ভেঙে বলেছেন। আমি বলবো এটা একটা প্যাকেজ। এই প্যাকেজটা সে যতদিন পর্যন্ত হাত দিবে না ততদিন পর্যন্ত এই সরকার সফল হবে না, এবং এই সরকার শুধুমাত্র 4 বছর 5 বছর কিংবা পরবর্তী দিনগুলোতে যদি থাকে, যদি সে এই প্যাকেজে হাত না দেয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় কমিশনগুলোকে শক্তিশালী করা, স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো সে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখা, সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিধিতে পরিবর্তন আনা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা, এই জায়গাগুলোতে যদি সে হাত না দেয়, তাহলে আমার মনে হয় ইতিহাসের যে বিচার সেই বিচারে সরকার সফল হওয়ার কোনো সুযোগ নেই। জি। আহ, তাহলে কি আপনি আসলে তাকে এই সরকারকে একটা পয়েন্ট দিতে পারছেন না এখন? না, এই সরকার তো যে প্যারামিটারে পারফর্ম করছে বলে মনে হচ্ছে, এই প্যারামিটার গুলোকে প্রথমে আমি এখানে উল্লেখযোগ্য যে প্যারামিটার সেগুলো সরকার বিবেচনায় আনছে না। আর যদি আপনি বলেন যে ইশতিহার 31 দফা, তো 31 দফার হিসেবেও যেটা ভাই বলেছেন যে কয়টা বাস্তবায়ন করেছে, আমি দেখেছি যে মোটা দাগে আপনার 7 থেকে 8টা দফা
সরাসরি সে লঙ্ঘন করে। যেমন আপনি সরকারি প্রতিষ্ঠান কখনো দলীয়করণ করবেন না, হ্যাঁ, কোথাও আপনার জনপ্রতিনিধি স্থলের প্রশাসক বসাবেন না। এগুলো ছিল বিএনপির সুস্পষ্ট অঙ্গীকার। বিএনপি তো শুরুতেই, এটা তো আসলে 4 বছর সময় লাগবে না এই জিনিসটা আইডেন্টিফাই করতে। বিএনপি প্রথম যে কাজটা করেছে, প্রথমে সে অনির্বাচিত ব্যক্তিবর্গ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, এবং এখন সে ধীরে ধীরে প্রায় 350টা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আইনের ফাঁকফোকরের মাধ্যমে আপনার সেই সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ, কেবলমাত্র দলীয় বিবেচনায় এই প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দিচ্ছে, যেটা তার ইশতিহারের সুস্পষ্ট লঙ্ঘন।